আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে। আমরা একটু আর্লি শুরু করি, কারণ হচ্ছে যে ওয়েট করবো না, স্পিড হোক, কারণ আমরা একটু পিছিয়ে পড়ে গেছি, তো ওইগুলো আমাদের কভার করতে হবে। হ্যাঁ, তো আমাদের গ্লোবাল বিজনেস এনভায়রনমেন্ট নিয়ে আমরা আগের দিন ক্লাস শেষ করেছিলাম, তাই না? ওইটা সেকেন্ড ক্লাস গুলো শীটটা আমাদের কমপ্লিট হয়েছিল। এখন আমাদের যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে ইনফরমেশন সিস্টেম, wider business context within which information systems operate. Information systems আমাদের another 20% সিলেবাস। হ্যাঁ, আমরা সেটা আজকে থেকে আমাদের ইনফরমেশন সিস্টেমটা কন্টিনিউ করবে ক্লাস। হ্যাঁ, ইনফরমেশন সিস্টেমের উপরে কয়টা ক্লাস আছে আমি আপনাদেরকে বলে দিই। 1 2 3 4টা ক্লাস আছে। হ্যাঁ, আপনারা আজকে ক্লাস শিট পেয়েছেন না? ইয়েস স্যার। আজকে তো পেয়েছেন মনে হয় 4th ক্লাস শিট নাকি? আমি যেটা ক্লাস নিব এটা তো আছে আপনাদের কাছে? জি স্যার, আছে এটা স্যার। জি স্যার, এটা আছে স্যার। এর পরেরটা কি আছে? স্যার এর পরেরটা, জি স্যার এর পরেরটাও আছে। পরেরটা থাকার কথা, হ্যাঁ 4th ক্লাসটা থাকার কথা, কিন্তু আমরা 3rd ক্লাসটা নিচ্ছি আজকে। হ্যাঁ, ওই দুইটাতে আমাদের একটু টাইমটা কনজিউম বেশি হয়ে গেছে। আরো একটা বিষয় হচ্ছে নেটেও অনেক ঝামেলা ছিল, কিন্তু এই এক্সকিউজ গুলো তো আসলে কোনো এক্সকিউজ না। আর আমাদের ক্লাসের টাইমটাও একটু কম, মানে টাইমটা এমন অড একটা টাইমে আমাদের ক্লাসটা পড়ছে। অড টাইম বলতেছি এই কারণ হচ্ছে ঠিক সন্ধ্যার সময়, তখন আমাদের একটা ব্রেক দিতে হয় এবং ক্লাসটা কভার করা ডিফিকাল্ট হয়ে যায়। তো যাই হোক, তারপরেও থিওরি সাবজেক্ট আমরা এটা কভার করার চেষ্টা করব। হ্যাঁ, আমাদের আজকে ইনফরমেশন সিস্টেম জানতে গেলে আপনাকে প্রথমে যেটা জানতে হবে সেটা হলো ডাটা। হোয়াট ইজ ডাটা? আমি কিন্তু কোনো টেকনিক্যাল পারসন না। হ্যাঁ, তো অত ডেপথে হয়তো আমিও বলতে পারবো না, তারপরেও যতটুকু আপনাদের সিলেবাসে কভার করে যতটুকু আলোচনা করা যায় সেটা আমরা আলোচনা করতেছি। তো ডাটাটা কি? ডাটা ইজ a raw and unorganized fact that required to be processed to make it meaningful. তো এই একটা সিম্পল সেন্টেন্স জানলেই কিন্তু আপনারা ডাটা কি সেটা বুঝতে পারবেন, যেটা একেবারে র এবং আনঅর্গানাইজড। হ্যাঁ, সেটা কি রিকোয়ার্ড টু বি প্রসেস টু মেক ইট মিনিংফুল। এটা একটি প্রসেস করার দরকার হয় সব সময়, এটা যদি আপনি অর্থবোধক কিছু করতে চান, তো সেটাই হচ্ছে ডাটা। Data can be simple at the same time unorganized unless it is organized. Generally, data comprises facts, observations, perceptions, numbers, characters, symbols, image, etc. তো আমরা আসলে ডাটা কিন্তু সব জায়গায় থাকে। কোনো একটা কিছু আপনি রিসার্চ করবেন, আপনার কোনো কিছু একটা জানতে ইচ্ছা হচ্ছে, যাই হোক, সেইটা করার জন্য আপনাকে আগে কিছু ডাটা নিতে হবে, একেবারে র ডাটা। যে র ডাটা গুলো নেওয়ার পরে আপনি সেটা যখন আপনি প্রসেস করবেন, মানে কি করতে চান সেটাতে নিয়ে যেতে চাইবেন, তখনই সেটা মিনিংফুল হবে এবং আপনি ডাটাটা তখন মানে অর্গানাইজড ওয়েতে আপনি ইনফরমেশন সিস্টেমে ইউজ করতে পারবেন, আদারওয়াইজ পারবেন না। এরপরে আসেন ইনফরমেশনে আসলেই আপনি দেখবেন ইনফরমেশন ইজ এ সেট অফ ডাটা, মানে এটা ডাটাকেই আবার একটা যখন সেট আপ করা হবে তখনই সেটা হচ্ছে information. So information is a set of data which is processed in a meaningful way according to the given requirement. Information is processed, structured, or presented in a given context to make it meaningful and useful. Which is processed data, which includes data that possess context, relevance, and purpose. It also involves manipulation of raw data. So
আমরা সহজেই কি বুঝতে পারি যে ডাটাটা ছিল একেবারে আনঅর্গানাইজড, ছড়ানো ছিটানো। সেটাকে যখন একটা সেট মানে ইয়ে করা হয়, একটু প্রসেস করে সুন্দর মিনিংফুল ওয়েতে নিয়ে আসার জন্য নিয়ে আসা হয় আপনার রিকোয়ারমেন্টস অনুযায়ী। আপনি কি চান, হ্যাঁ, একটি ডাটা থেকে কি চান, যে আমি এই ডাটাটাকে ঠিক এইভাবে রূপ দিতে চাই, তখন সেটা হয়ে যায় ইনফরমেশন। দুইটার সাথে বেশ মানে ক্লোজ রিলেশন আছে। বুঝতে পেরেছেন এটা? আচ্ছা, এরপরে আসেন আমাদের সিস্টেম। তো ইনফরমেশনটা কি আমরা বুঝলাম, এরপরে সিস্টেম। সিস্টেম ইজ এ কালেকশন অফ এলিমেন্টস or components that are organized for a common purpose। মানে একটি বিভিন্ন এলিমেন্টস যেটা কালেকশন করা হয় অর্গানাইজড ফর এ কমন পারপাস, একটা উদ্দেশ্য নিয়ে, যেটা সাজানো হয় সুন্দর করে। এক কথায় যে সিস্টেম বলতে তো আমরা বুঝি যে এমন এক যেখানে আপনি ডাটা বা ইনফরমেশন দিবেন, সাথে সাথে সেটা আপনি ইউজ করতে পারবেন বিভিন্ন রিপোর্টিং বলেন, আপনার বিভিন্ন ব্যবহারের কাজে বলেন, বিভিন্ন ভাবে। জিজ্ঞাসা করতে যাচ্ছেন একটা বিষয়। জি, আপনি স্যার যে ইনফরমেশন আর ডাটা যেটা পড়াচ্ছেন, এটা লেকচার শিটের আপনি যেটা দিয়েছেন 102 পেজের, ওটার মধ্যে তো ডাটার এরকম সংজ্ঞা বা ইনফরমেশনের কোনো সংজ্ঞা আমি পাচ্ছি না। কি বলেন? আপনারা কি কেউ হেল্প করতে পারবেন যারা আছেন স্টুডেন্টরা? মানে অল শিটের এটাতে পাচ্ছি না। জি স্যার, আমিও খুঁজছি কিন্তু পাচ্ছি না। সর্বনাশ। হ্যাঁ, দেখি আমি কি এটা আপনাদেরকে দেইনি? স্যার আমরা স্লাইড গুলো পাইনি স্যার। না, স্লাইড তো দেইনি আপনাদেরকে। স্লাইড না 102 আমি 102 পেজে স্যার, ওটার সাথে মিলতেছে না স্যার। হ্যাঁ, আচ্ছা, এখানে আচ্ছা, ডাটা বা বুঝতে ইনফরমেশন এটার মধ্যে কোথায় আছে? এটা আছে। আচ্ছা আচ্ছা, শুনেন, আপনার ঘাবড়ানোর কিছু নেই। এটা হয়েছে কি, আমি এই যে আপডেট করেছিলাম, সেটাতে এই জিনিসগুলো আমার মনে হয়েছিল যে এটা এখানে অ্যাড না করলেই নয়। হ্যাঁ, তো যার জন্য আমি এটা অ্যাড করেছিলাম। এটা আপনাদের জানারও দরকার আমার মনে হয়েছিল, কিন্তু এটা আমি ওই যে লেকচার শিটে করে অ্যাড করে দেইনি। হ্যাঁ, মানে পিডিএফ যেটা আপনাদেরকে দিয়েছি ওইখানে। স্যার তাহলে আপনি যে পিপিটি ফাইল যেগুলো আছে পাওয়ার পয়েন্ট, এই স্লাইড গুলো একটু আমাদের একটু কাইন্ডলি সফট কপি দিয়ে দিন, আমরা মিলে পড়ে নিব। জি জি জি, হ্যাঁ, সেটা করা যায়। আমি সেটা করব। এটা অথবা আছে স্যার, এটা আছে, আপনি এখন যেটা ওপেন করছেন এটা আছে। এটাই হলো আমার পুরনোটা। হ্যাঁ, আচ্ছা এটা ছিল সবার, জি কিন্তু স্যার। আমি ওই যে পরে যেটা আপডেট করেছি সেটা আর আপনাদেরকে হয়তো আমি মিস করে গেছি। যাই হোক, সমস্যা নেই, আমি এটা আপনাদেরকে সুন্দর করে গুছিয়ে দিয়ে দেবো। হ্যাঁ স্যার মেল অ্যাড্রেস লিখুন স্যার। হ্যাঁ হ্যাঁ, মেল অ্যাড্রেসটা, আপনার মেল অ্যাড্রেসটা। হ্যাঁ, আমার মেল অ্যাড্রেসটা আমি চ্যাট বক্সে লিখে দিচ্ছি। জি স্যার, তাহলে আমরা পাঠিয়ে দেবো আমাদের অ্যাড্রেসটা। না, আমি আপনাদেরকে এই শিটগুলো চ্যাট বক্সে দিয়ে দেবো, সমস্যা নেই। আপনার মেইল করা লাগবে না। সেটা ভালো হয় না নাকি ইমেইলে দিব? ইমেল করে ভালো হয় স্যার। হয় ইমেইলে যদি দিই তাহলে দিলে ভালো হয় স্যার। আচ্ছা, তাহলে আমি সাদ্দামকে বলে দেবো, সাদ্দাম দিয়ে দেবে আপনাকে, সমস্যা নেই। ঠিক আছে স্যার। ওকে, আমরা কন্টিনিউ করি। হ্যাঁ, এটা আপনারা একটু দেখেন তাহলে। এটা তেমন জটিল, অল্প কিছু হয়তো আমি চেঞ্জ করছি, বেশি কিছু। এদিকে প্রথম দিকে মনে হয়েছিল যে এই জিনিসগুলো আগে আমাদের একটু আলোচনা হওয়া দরকার ছিল। তো সিস্টেমটা হচ্ছে এটা। এরপরে আমাদের আসেন ইনফরমেশন সিস্টেম। হোয়াট ইজ ইনফরমেশন সিস্টেম? এটা হচ্ছে আমাদের মেইন। এখান থেকে মনে হয় আপনাদের কাছে আছে। Information systems are formal, socio-technical, organizational systems designed to collect, process, store, and distribute information. হ্যাঁ, এটা আছে না? ইয়েস স্যার, ওইটা আছে হ্যাঁ স্যার, এটা আছে। এখানে দেখেন, এখানে এসে আপনি যখন হোয়াট ইজ ইনফরমেশন সিস্টেম এটা যখন আপনি পড়তে যাবেন, তখন ইনফরমেশন কি, হ্যাঁ, এটা আপনার মনের মধ্যে একটা কোশ্চেন আসতে পারে। ডাটা কি, এটা ইনফরমেশনটা কিভাবে আসলো?
এই কোশ্চেন গুলো আসতে পারে। আমরা তো মানে কমার্সের স্টুডেন্ট, আমাদের এই জিনিসগুলো হয়তো কোয়ারি হতে পারে, যার কারণে আমি একেবারে খুব সিম্পলি এটা আগে একটু আলোচনা করে আসলাম যে ইনফরমেশন কি। তো আমরা কি ইনফরমেশন কি, সিস্টেম কি, ডাটা কি, সবকিছু জানলাম। সুতরাং এখানে আসে দেখেন, ইনফরমেশন সিস্টেমস আর ফর্মাল socio-technical organizational systems designed to collect, process, store, and distribute information. In a socio-technical perspective, information systems are composed by 4 components: task, people, structure, roles, and technology. আপনারা সফটওয়্যার বেস কাজ করেছেন, এরকম অভিজ্ঞতা কারো আছে এখানে? কোনো অ্যাকাউন্টিং সফটওয়্যার বা কোনো যে কোনো একটা কোম্পানির কোনো সফটওয়্যারে কাজ করেছেন? হ্যাঁ স্যার, আমি স্যাপ বা এসএপি তে কাজ করছি। আচ্ছা, জি স্যার, আমিও করছি। হ্যাঁ, আপনি কিসে করেছেন বললেন? এসএপি ইআরপি। এসএপি। তাহলে তো আপনি এই ইনফরমেশন সিস্টেম এই জিনিসটা সুন্দরভাবে বুঝতে পারবেন যে আসলে এটা মানে কি বোঝাচ্ছে বা মানে কি মিন করতেছে এই শব্দগুলো দ্বারা। আর যারা এগুলো কখনোই করেনি তাদের জন্য একটু, সেটা হচ্ছে যে আমাদের একটা অর্গানাইজেশনে অনেক ডাটা থাকে, তাই না? অনেক ডাটা থাকে, অনেক ইনফরমেশন থাকে। ম্যানেজমেন্ট বিভিন্ন ভাবে তাদের রিপোর্ট গুলো দেখতে চাই, কোম্পানির ভিউটা দেখতে চাই যে কোম্পানি এখন কোন অবস্থায় আছে, আজকের দিনে কি আছে, আগামীকালকে কি আছে, মানে 1 মাস পরে কি হবে, অনেক সময় এগুলো দেখতে চাই। তো এই মান্থলি দেখতে চাই, কোয়ার্টারলি দেখতে চাই, ইয়ারলি, হাফ ইয়ারলি, সবকিছু তো আপনি ম্যানুয়ালি কত এগুলো রিপোর্টিং বা ম্যানুয়ালি সে কত চাইবে বা দেখবে। আর যারা কাজ করবে তারা তো সারাক্ষণ এটাই করতে করতে মানে হাওয়ায় হাঁপিয়ে উঠবে। কিন্তু বিষয় হচ্ছে যে যখনই একটা ইনফরমেশন সিস্টেম, একটা কোম্পানিতে যখন একটা অপারেটিং সিস্টেম চালু করা হয়, একটা সিস্টেম যখন অপারেট করা হয়, তখন শুধুমাত্র ওই ডাটা, বিভিন্ন ডাটা থাকে। ওই যে আমরা পড়েছি না, ট্রানজেকশন থেকে শুরু করে লেজার, ট্রায়াল ব্যালেন্স, এই যে বিভিন্ন মানে ট্রানজেকশন গুলো কি থাকে, বিভিন্ন রকম কতগুলো কথার সমষ্টি থাকে, তাই না? এটা নগদও হতে পারে, অনগদও হতে পারে। এই জিনিসগুলো আমরা তো তখন আমরা ছোটকালে পড়েছি না যে অর্থের মাপকাঠিতে যা মাপা যায় না সেগুলো কি ট্রানজেকশন না, তাই না? জি স্যার, মনে আছে এগুলো? হ্যাঁ। তো এই যে বিভিন্ন রকম ডাটা, এই ডাটাগুলো যখন আমরা ইনপুট দেই সিস্টেমে, তখন এগুলো সুন্দর করে সাজিয়ে সিস্টেম কি করে, সেগুলো সুন্দর করে একটা রিপোর্ট আকারে আমাদের সামনে প্রেজেন্ট হয় এবং সেটা দিয়েই পরে ডিসিশন মেক করতে হয়। বুঝতে পারছেন ইনফরমেশন সিস্টেম কেন দরকার? আচ্ছা, এরপরে আসেন, an information system can be defined as set of coordinated network of components which act together towards producing, distributing and or processing information. এরপরে আসেন ইনফরমেশন সিস্টেম, এটা ইনফরমেশন টেকনোলজি তো আমাদের ইউজ করতেই হয়। এখন তো টেকনোলজির যুগ, যে এভরি ডে knowingly or unknowingly everyone is utilizing information technology. It has grown rapidly and covers many areas of our day-to-day life, like movies, mobile phones, the internet, etc. Information technology can be broadly defined as integration of computer with telecommunication equipment for storing, retrieving, manipulating, and storage of data. According to Information Technology Association of America, information technology is defined as the study, design, development, application, implementation, support or management of computer-based information system. The টেকনোলজিক্যাল যে সাপোর্টটা দেয়, আমরা যে সাপোর্টটা নিই, সেই ব্যাপারটাই এখানে ইনফরমেশন টেকনোলজি বলতে সেটাই বোঝাচ্ছে। এবার আসেন যে আইডেন্টিফাই দ্য ভ্যালু অফ ইনফরমেশন এন্ড ইনফরমেশন সিস্টেমস ইন অর্গানাইজেশনস। কেন আমরা এটা ইউজ করব বা কি ভ্যালু আছে? Information systems are vital to the operation and management of every organization. Managers who invest large amounts of money and other
resources in information systems often do not know which information systems applications will benefit for the organization. Accurate, timely, and relevant information saves transportation agencies both time and money through increased efficiency, improved productivity, and rapid deployment of innovations. Good information reduces cost. Information saves time. Information improves decision making. Information aids customer satisfaction. Information systems are used by high-level management to support the decision-making process. Our imprecise data can be used to provide an objective evaluation of the benefits of an information system. The decision to proceed from an initial information system evaluation to a costly in-depth analysis must be based upon the value of using the information system, eliminate losses, and result in better marketing strategies. দেখেন এই যে যত বিষয়গুলো বললো আমাদের প্রতিষ্ঠানের এতগুলোই উদ্দেশ্যই থাকে আসলে এই আলটিমেটলি একটা প্রতিষ্ঠানের গোল মিশন যাই বলেন সবকিছু এর ভিতরেই থাকে তো ইনফরমেশন সিস্টেম আমাদেরকে সেই মিশন বা ভিশন সেটা অ্যাচিভ করার জন্য সবসময় হেল্প করে সেইটা কি কিভাবে করে সেই জিনিসগুলো এখানে সুন্দর করে বলা হয়েছে এরপরে আসেন the role of information system in organization দেখেন কি কি ভূমিকা রাখে যে প্রসেসিং স্টোরিং এন্ড রিপোর্টিং ডে টু ডে ট্রানজাকশনস কুইক এন্ড ইজি কমিউনিকেশন প্রসেস ইন অ্যান অর্গানাইজেশন দেখেন এটা আপনার বিভিন্ন দেশ একটা দেশে বিদেশে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠান থাকে অনেক মাল্টিন্যাশনাল কোম্পানি আছে না তারা তো তাদের হেড অফিস যেটাই হোক সেখান থেকে তারা পুরো পৃথিবীতে বিজনেস কন্ট্রোল করতেছে শুধুমাত্র ইনফরমেশন সিস্টেম এটা অনেক ডেভেলপ হওয়ার কারণে কিন্তু এটা করতে পেরেছে নাইলে ম্যানুয়ালি কত আলাদা আলাদা ভাবে করতে হতো কিন্তু এখন সবাই বিভিন্ন জায়গা থেকে তার রিপোর্টটা দেখতে পারে এবং সহজেই অনুমান করতে পারে যে এখানে কি হচ্ছে এবং কি ডিসিশন মেকিং এ অনেক বড় ভূমিকা রাখে So enabling organizations to enter larger market and expand products or service lines more efficiently. Information technology in business helps a corporation maintain a watchful eye on expenses and profits. Strong IT information technology system also helps all facets of a company work more productivity. Information technology facilitates strategic thinking and decision making, improving operations and manufacturing, contributing to enhance products and services and cost reduction. দেখেন আমি একটা উদাহরণ দেই এখানে উদাহরণ বলতে আমার প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স সেটা হচ্ছে যে যারা টেলিকমিউনিকেশন সেক্টরে জব করেছেন বা আইডিয়া আছে তারা জানবেন যে টেলিকমিউনিকেশনের যে রিচার্জ এটা তো জাস্ট টাকা বিভিন্ন এটা তো একেবারে হাওয়ায় ভাসতেছে তাই না টাকাটা জমা করে আর ওই ফিগারটা শুধু অ্যাড করে দেয় আর এরা তাদের যে ই1 রেন্টেন্ট এইগুলোতে বেশ এক্সপেন্সিভ সেটা তারা আলাদাভাবে খরচ করে সেটা তো দেখা যায় না সেটা অন্য ব্যাপার আমি যেটাতে আসছিলাম যে আমাদের দেশের কথাই বলেন যে প্রতিটা প্রত্যন্ত অঞ্চলে বা জেলায় থানাতে উপজেলাতে এখানে দেখেন অনেক ডিলার আছে এই ডিলাররা আজকে তার হয়তো 1 কোটি টাকা বা 2 কোটি টাকা মানে কোন একজন সিঙ্গেল ডিলারের কথা বলতেছি সে রিচার্জ তার লাগবে রিচার্জের ব্যালেন্স লাগবে কারণ তার আন্ডারে অনেক রিটেইলার আছে আর রিটেইলারদের কাছ থেকে তো কাস্টমাররা কিনেই এখনো কিন্তু ওই যে আমরা তো অনেকে স্মার্ট আছি এখন বিকাশের মাধ্যমে বা কি বলে আপনার ডেবিট কার্ডের মাধ্যমে হ্যাঁ আপনি রিচার্জ করতে পারেন কিন্তু এখনো অনেক দোকান আছে তারা গিয়ে দোকানে গিয়ে রিচার্জ করে আচ্ছা না সবাই তো আর ওইখান থেকে করে না জি স্যার এখন এবার না এখানেও একটা বিষয় আসি যে
আপনি বিকাশ থেকে করেন, বিকাশেরও তো একটা টেলিচার্জ দিতে হয় কোম্পানি থেকে, মোবাইল অপারেটর কোম্পানির কাছ থেকে। তো বিকাশের হয়তো প্রতিদিন সেল 100 কোটি টাকা, সে সে 100 কোটি টাকা তো দুদিনের জন্য বসিয়ে রাখবে না, বা একদিন আগে কিনে রাখবে না। ও ওই দিনই সকালে এই 100 কোটি টাকার একটা ইয়ে নেয়, এই টেলিচার্জ নেয়। হয়তো 5টা কোম্পানি থেকে নিল, বা ওই 3টা কোম্পানি থেকে নিল, বা কারো একটা হয়তো জিপির কাছ থেকে সবচেয়ে বেশি নিল। বুঝতে পেরেছেন? জিপির কাছ থেকে হয়তো 70 বা 80 করোড় নিল, আর অন্যান্য সবার কাছ থেকে মিলে আর 20 করোড় নিল। তো ওদেরকেও তো নিতে হয়, কিন্তু এইটা ওই যে টেলিকমিউনিকেশন কোম্পানি সে কিভাবে ম্যানেজ করে? সে সাথে সাথে এটা, যদি তার ট্রানজেকশন মোড হয় ক্যাশ, তাহলে সে সাথে সাথে ক্যাশ টাকাটা তার ব্যাংকে যখন জমা দেয়, তখন সে ওখানে বসেই সেন্ট্রালি বসেই দেখে যে হ্যাঁ, বিকাশ থেকে, বিকাশের এই অ্যাকাউন্টটা একটা সিলেক্টেড অ্যাকাউন্ট আছে, এই অ্যাকাউন্ট থেকে আমাদের অ্যাকাউন্টে এখন 20 কোটি টাকা বা 5 কোটি টাকা বা 10 কোটি টাকা ট্রান্সফার হয়েছে। ওকে, বিকাশকে বা এই একটা ইন্ডিভিজুয়াল ডিলারকে আপনি এত টাকা রিচার্জ অ্যামাউন্টটা দিয়ে দেন তার মোবাইল নাম্বারে। তো এটা কিভাবে সম্ভব হচ্ছে? এই যে ইনফরমেশন টেকনোলজি, সে হয়তো কোথায় চিটাগং এ সে একটা টাকা জমা করলো এটা ব্যাংকে। এখন তো অনলাইন ব্যাংকিং, সবাই ঘরে বসে যখন তখন দেখতে পায়। আমি যখন টেলিটকে ছিলাম, টেলিটকে আমরা আমাদের একটা রুমই ছিল, সেটা হচ্ছে রেভিনিউ অ্যাসুরেন্স রুম। ওরা শুধু সারাদিন রেভিনিউ অ্যাসুরেন্স করতো, মানে ওই ব্যাংকগুলোর অনলাইন সফটওয়্যার দেখতো যে কোন ব্যাংক টাকা জমা দিয়েছে কিনা, টাকা কত জমা দিয়েছে, আর কত টাকার ভাউচার চাচ্ছে, ওইগুলো সব ক্রস চেক করে তারপরে ওদেরকে টেলিচার্জ দিত। এবং এটা কিন্তু খুব, মানে এত কম সময়ের ভিতরে, মিনিটের ভিতরে হতো। এটা কিন্তু অনেক সময় নিত না, অনেক সময় নিলে তো সারাদিন টেলিচার্জ না নিয়ে ওরা বসে থাকবে। বুঝতে পেরেছেন? সাথে সাথে ব্যাংকে ডিরেক্ট করে সাথে সাথে একেবারে রিয়েল টাইমে এটা দেখতে পেত। তো এটা সম্ভব হয়েছে শুধুমাত্র কিন্তু এই যে ইনফরমেশন সিস্টেম বা ইনফরমেশন টেকনোলজি এটা ইউজ করে। এবং এটা এর আগে ম্যানুয়ালি যখন করতো, যখন এত বেশি অনলাইন ব্যাংকিং ছিল না, এত বেশি টেকনোলজি ইউজ করতো না, তখন হতো কি, তখন এখানে আবার ফ্রড হওয়ারও সম্ভাবনা থাকতো। হয়তো সে টেলিচার্জ নিত 1 লক্ষ টাকার, সে টাকাটা হয়তো ঢুকেই নি, বা 1 কোটি টাকা নিছে, সেই 1 কোটি টাকা সে ব্যাংকে হয়তো ওই দিন জমাই দেয়নি, পরের দিন দিয়ে ডিপোজিট স্লিপ পাঠিয়ে দিয়েছে অনলাইনে বা কুরিয়ার করে। তখন এটা দেখতো, তারপরে না বুঝতো যে ও 1 কোটি টাকা আসলে দেয়নি, 50 লাখ টাকা দিয়েছে ওই দিন, আর 1 লাখ টাকার 1 কোটি টাকার রিচার্জ সে নিয়েছে। তো এই প্রবলেম গুলো কিন্তু এখন অনেক সলভ হয়ে গিয়েছে। আপনারা যে মানে যে ইনফরমেশন টেকনোলজি যে জগতে এখন যে দিনে বসবাস করতেছেন, একটা সময় তো এগুলো ভাবতেই পারা যেত না। তো সেই সুবিধাটা আপনারা পাচ্ছেন, এবং সেই সুবিধাটা নিতে হবে, আর নিজেদেরকেও সেভাবে গড়ে তুলতে হবে যাতে এটার সাথে সুন্দরভাবে অ্যাডপ্ট করতে পারেন। এটা কিভাবে হচ্ছে ফ্যাক্টটা আমি একটু বোঝানোর চেষ্টা করেছি আপনাদের, কতটুকু বুঝতে পেরেছেন আমি জানি না। যদি একটু বুঝতে পেরে থাকেন, তাহলে হয়তো রিয়েল এক্সপেরিয়েন্সটা একটু নিতে পারবেন যে না, আসলে এইভাবে হচ্ছিল বিষয়টা। বুঝতে পেরেছেন আপনারা, নাকি বোঝেননি কেউ? জি স্যার, বুঝতে পেরেছি। জি স্যার, বুঝতেছি। এখন আসেন ডিসিশন মেকিং লেভেল। ডিসিশন মেকিং এর আমাদের 3টা লেভেল আছে। একটা হচ্ছে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট, ট্যাকটিক্যাল ম্যানেজমেন্ট আর অপারেশনাল ম্যানেজমেন্ট। এই 3টা জিনিসে আমরা এখানে এটা নিয়ে আসছি ইনফরমেশন সিস্টেম ইউজ করে কিভাবে ডিসিশন মেক করে সেটা ব্যাখ্যা করার জন্য আসলে। কিন্তু এই গ্রাফটা আপনাদের বিভিন্ন কাজে অন্যান্য সময় যখন আমরা অন্যান্য চ্যাপ্টার পড়াবো তখনও আপনাদের কাজে লাগবে। তো এখানে আমরা জাস্ট ইনফরমেশন সিস্টেমটা কারা কিভাবে ইউজ করে সেই বিষয়টা আমরা নিয়ে আসছি। যে প্রথমে হচ্ছে স্ট্র্যাটেজি বিভিন্ন, মানে শুরুতেই অপারেশন ম্যানেজমেন্ট মানে যারা অপারেশনাল কাজগুলো করে। হ্যাঁ, টেকনিক্যাল ম্যানেজমেন্ট হচ্ছে মিডিল ম্যান, যারা মিডিলে যে ম্যানেজার গুলো থাকে, যারা স্ট্র্যাটেজিক লেভেলের মানে হাই ম্যানেজমেন্টের সাথেও যোগাযোগ করে, আবার অপারেশনাল লেভেল যারা কাজ করে তাদের সাথেও যাদের কমিউনিকেশন থাকে, এবং এদের কাছ থেকেই আসলে রিকোয়ারমেন্টসটা
আসে এবং কমিউনিকেশনটা এরাই করে, অপারেশন ম্যানেজমেন্টের সাথেও করে, আবার স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট লেভেল যেটা তাদের সাথেও করে। তো স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট কি করে, শুধুমাত্র কিন্তু ডাটা দেখে, তারা ডাটা, তাদের কাছে তো ডাটা আসে না, ডাটা নিয়ে কাজ করে কারা, অপারেশন ম্যানেজমেন্ট, তাই না? এরপরে টেকনিক্যাল ম্যানেজমেন্ট, তারা কিন্তু ইনফরমেশন, তারা কাজ করে ইনফরমেশন নিয়ে। আর স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট হচ্ছে রিপোর্ট নিয়ে কাজ করে এবং তারা ওই রিপোর্ট দেখে বিভিন্ন ডিসিশন নেয়। এবং এই মিডিলে যারা টেকনিক্যাল ম্যানেজমেন্ট যারা, এদের সাথে কমিউনিকেট করে এবং ডিসিশন নেয় যে এটা এইভাবে এইভাবে করতে হবে। এই যে এই বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট থাকে, রেগুলার ওয়ার্ক থাকে, এইগুলো এই তিনটা লেভেলে আমাদের ইনফরমেশন সিস্টেম থেকে বেনিফিট পায় এবং কাজগুলো সেইভাবে সম্পাদন করা হয়। তো ওইখানে কিন্তু আমাদের এই যে হায়ারার্কিটাই আমরা বোঝাতে চেয়েছি আর কি। হায়ারার্কি অফ সিস্টেমস ক্যান অ্যাসিস্ট ইন দ্য ডিসিশন মেকিং প্রসেস। এই যে হায়ারার্কিটা বলেছি এটাই, যে ফার্স্ট অপারেশন লেভেল, অপারেশন ম্যানেজমেন্ট, টেকনিক্যাল ম্যানেজমেন্ট এন্ড স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট। এরপরে ট্রানজাকশন প্রসেসিং সিস্টেম, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, ডিসিশন সাপোর্ট সিস্টেম, এক্সপার্ট সিস্টেম, এক্সিকিউটিভ ইনফরমেশন সিস্টেম। আমরা এগুলো নিয়ে আরেকটু পরে, মানে এই যে পার্টটা আমরা ইনফরমেশন সিস্টেম পড়াচ্ছি এখানেই আলোচনা করব এবং ডিটেলস আলোচনা করব। তো আমাদের হায়ারার্কিটা আমাদের এরকম আর কি, ডিসিশন মেকিং প্রসেসে, হ্যাঁ, এই যে এরকম হায়ারার্কিটা। এরপরে ইমার্জিং ইনফরমেশন সিস্টেমস ট্রেড ইন অর্গানাইজেশনস। এটা এন্টারপ্রাইজ ওয়াইড সিস্টেমস, নলেজ ম্যানেজমেন্ট সিস্টেমস, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট সিস্টেম সাচ এস ই-বিজনেস, ওয়েব টু টুলস। এই ট্রেন্ডস গুলো আমরা এখন সব সময় ইউজ করতেছি, সেগুলোই আমরা এখানে জাস্ট সংক্ষিপ্ত ভাবে দিয়েছি, আমরা এভাবে এগুলো ব্যাখ্যা করব। সেটা হচ্ছে enterprise wide system. Enterprise wide systems enables communication between different geographical regions, that is between divisions located in different parts of the country or world. Network, local area network, LAN, and wide area network. One, a database is a common file of data for many users and for variety of purposes. তো এটাকে আমরা বলছি যে enterprise wide system. তারপরে আসছে database management systems. Database management system includes the user of the database and other application programs. It provides an interface between the data and the software application. Database management system নিয়ে আমরা আরেকটু ব্যাখ্যা করি, সেটা হচ্ছে database management systemer অ্যাডভান্টেজ কি কি আছে। সেটা হচ্ছে data independence, elimination of data redundancy, reduce storage cost, আর improve data integrity. তো data ইন্ডিপেন্ডেন্সটা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে অনেক বেশি, মানে এটা একটা বড় সুবিধা। আর মানে বিভিন্ন রকমের ডাটা সেটা এখান থেকে এলিমিনেট করে দিতে পারে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে। দেখবেন যে আপনি একটা ম্যানেজমেন্ট সিস্টেম, আপনি কোনো ডাটা ইনপুট দিতে গেলে, ডাটা তো আমরা আগেই পড়েছি যে ডাটা হচ্ছে অগোছালো এবং আনঅর্গানাইজ, তাই না? কিন্তু আপনি যখন ম্যানেজমেন্ট সিস্টেমে এটা ইনপুট দিতে যাবেন তখন তো আপনি ওই আনঅর্গানাইজডটা দিতে পারবেন না। ওইখান থেকে যে ডাটাটা ঠিক এই সাপোর্ট সিস্টেমটা, ম্যানেজমেন্ট সিস্টেমটা সাপোর্ট করে, ঠিক সেই ডাটাটাই দিতে হবে। যার কারণে এখানে বলছে যে এলিমিনেশন অফ ডাটা রিডান্ডেন্সি, রিডিউস স্টোরেজ কস্ট। স্টোরেজ কস্ট আমাদের আগে দেখেন কত আলমিরা ছিল, ফাইল ছিল, একটা ফাইল, আর ওই যে আপনারা ব্যাংকে তো দেখেছেন কত বড় বড় রেজিস্টার ছিল, আর একজন নিয়ে আসতে হতো, মানে এটা ক্যারি করার জন্য আরেকজন লোক লাগতো। তো সেই জায়গা থেকে এখন সবাই বের হয়ে আসছে কম বেশি। এখন তো পেপারলেস অফিস হয়, এটা তো জানেন আপনারা, তাই না? অনেক প্রতিষ্ঠানই কিন্তু আছে বাংলাদেশেই যেখানে কোনো পেপারের ইউজই নাই। এরপরে ডিসঅ্যাডভান্টেজেস কি কি? ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে সিকিউরিটি রিস্ক। সিকিউরিটি রিস্কটা একটা
বড় একটা ইস্যু ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে। যেমন আপনারা জানেন কিনা, আমাদের যে আইটি পার্ক গুলো হয়েছে দেশের বিভিন্ন প্রান্তে, হ্যাঁ, এখানে কিন্তু বিভিন্ন যে ডাটা আর্কাইভ এই আইটি পার্ক গুলোতে করা, জানেন এটা আপনারা? মানে ন্যাশনাল যে ডাটা আর্কাইভ, ডাটা আর্কাইভ তো অন্যভাবে করা আছে স্যার, আলাদা। হ্যাঁ, বিভিন্ন কোম্পানি বিভিন্ন ভাবে করে, ওরাও এটা করছে। এটা কি হ্যাকিং রিস্ক? হ্যাঁ, হ্যাকিং রিস্ক, সিকিউরিটি বিভিন্ন ভাবে এটা নষ্ট হতে পারে। যেমন আপনি যদি আপনারা কে কতটুকু জানেন, যেমন এই যে ভূমিকম্প প্রবণ এলাকা আছে, আবার সবচেয়ে কম ভূমিকম্প মানে প্রবণ এলাকা, সেটা কোনটা জানেন? কোন জেলা, কেউ জানেন? স্যার যশোর খুলনার ওইদিকে হবে স্যার। হ্যাঁ, যশোর হচ্ছে সবচেয়ে কম ভূমিকম্প প্রবণ এলাকা আর কি, মানে এখানে সবচেয়ে কম হওয়ার সম্ভাবনা। তো যার কারণে যশোরে যে আইটি পার্কটা করা হয়েছে, ওইখানে কিন্তু এই যে ডাটা আর্কাইভটা করা হয়েছে। এখন এইটা ন্যাচারাল মানে ডাইজেস্টার যেগুলো, এগুলোতে কিন্তু আপনার অনেক কিছু করে দিয়ে যেতে পারে, একটা ডিজাস্টার করে দিয়ে যেতে পারে। এটা একটা গেল। আর সিকিউরিটি রিস্কটা এখন যে হ্যাকিং রিস্ক, এটা এখন সবচেয়ে বড় একটা ইস্যু হয়ে গেছে। মাঝেও তো অ্যাটাক করছে, তাই না? 230টা না কয়টা। রিসেন্টলি স্যার বাংলাদেশ ব্যাংক সহ অনেক বড় বড় ব্যাংকে স্যার। হ্যাঁ, এখানে বড় বড় জায়গায় কিন্তু হ্যাকিং করছে। তো এটা একটা বড় ডিসঅ্যাডভান্টেজ আর কি, আমরা কিন্তু ডিসঅ্যাডভান্টেজ করতেছি। তো ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের উপরে আপনি যখন অনেক বেশি ডিপেন্ডেবল হবেন, আপনি তো তখন আর ম্যানুয়ালি কিছু রাখবেন না, বা যতটুকু দরকার ঠিক ততটুকু রাখবেন, কিন্তু অনেক বেশি ডাটা আমাদের দরকার হয়। তো যখন এখানে যখন এখন ফিনান্সিয়াল ট্রানজাকশন গুলো দেখেন, আপনি এখন কিন্তু টাকার পকেটে করে নিয়ে ঘোরা লাগে না, আপনি কার্ড, মোবাইল অ্যাপস। ব্লক চেনে যাইতে হবে স্যার, দ্রুত ব্লক চেনে না গেলে এই সমস্যা। হ্যাঁ, ওটাও ব্লক চেনও তো চলে আসতেছে। তো এই যে ব্যাপারগুলো, এই জিনিসগুলোই হচ্ছে দেখেন সিকিউরিটি বা সিকিউরিটি রিস্ক একটা মানে বড় ডিসঅ্যাডভান্টেজ এই ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের। এরপরে কি ডাটা ওনারশিপেরও মানে আপনি যদি কোনো একটা ফিজিক্যাল কোনো একটা জিনিসের, সেটার তো একটা ওনারশিপ থাকে, ডাটার তো আর ওইভাবে থাকে না। আপনি একজনের পিছিয়ে আর একজন বিভিন্ন ভাবে যে হ্যাকিং এর যে ব্যাপারটা আসছে, সেখানে কিন্তু হ্যাঁ, ওনারশিপটা কিন্তু এখানে হচ্ছে দারুণ ভাবে মানে হচ্ছে, হ্যাম্পার হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে স্যার। কন্টিনজেন্সি প্ল্যানিং, ক্লিনসিং ডাটা, এরপরে স্টাফ ট্রেনিং তো করতেই হয়, না করলে কন্টিনজেন্সি মানে প্ল্যানিং এ আপনি যখন ফিজিক্যাল যে ডাটা গুলো আছে সেই জিনিসগুলো নিয়ে যেভাবে প্ল্যানিং করতে পারবেন, এটা দিয়ে ওইভাবে তো আর মানে অনিশ্চয়তা যে একটা ব্যাপার চলে আসে, তাই না? একটা লায়াবিলিটি চলে আসে, সেই জিনিসগুলোই চলে আসছে এখানে, যে প্ল্যানিংটা আপনি ওইভাবে অনিশ্চিত করতে হবে। মানে আপনি ডিসঅ্যাডভান্টেজ বললে কিছু যেগুলো আমরা এখন কিন্তু অনেকটা দেখি না। আপনি ডাটা ওনারশিপ, আপনি অবশ্যই একটা আপনার আলাদা করে আপনি করে পাসওয়ার্ড দিয়ে আপনার ওটা কেউ নিতে পারবে না, খুলতে পারবে না, এভাবে করতে পারেন না। তো এইখানে এখন সব পাসওয়ার্ডই ভাঙা সম্ভব আছে। হ্যাঁ, এখন স্যার সব পাসওয়ার্ডই ভাঙা সম্ভব, কিন্তু আপনি তো তারপরেও কিছু মানে এখন একটা আপনি যদি ওইভাবে চিন্তা করেন, তাহলে আপনার ল্যাপটপটাই নিয়ে চলে গেল, তাই না? এটাও তো নেওয়া সম্ভব, এটা ক্যারি করার তো কোনো ব্যাপার না। এই জন্য বলতেছি যে ডিসঅ্যাডভান্টেজ যখন বললো তখন এইভাবে আর কি সেটা ওইভাবে ব্যাখ্যা করেছে, কিন্তু সবকিছুর প্রস এন্ড কনস তো অবশ্যই আছে।
যে এটার সুবিধা, এটা আবার কিছু অসুবিধাও আছে। এরপর আসেন কি নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম। নলেজ ম্যানেজমেন্ট কি? নলেজ ম্যানেজমেন্ট ইজ দ্য প্রসেস অফ creating, sharing, using and managing the knowledge and information of an organization. It refers to a multidisciplinary approach to achieving organizational objectives by making the best use of knowledge. The knowledge management system is the system that helps the organization in its process of knowledge management. খুবই সিম্পল। এটা কি প্রসেস বলতেছে? যে ক্রিয়েটিং, শেয়ারিং, ইউজিং এন্ড ম্যানেজিং the knowledge and information of an organization. তো এটা হচ্ছে আর এই নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম কি? ইজ দ্য সিস্টেম দ্যাট হেল্পস দ্য অর্গানাইজেশন ইন দ্য প্রসেস অফ নলেজ ম্যানেজমেন্ট। নলেজটাকে ম্যানেজ করার প্রসেসটাই হচ্ছে নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম। আপনাদের মনে হয় একটা এই যে আইসিএমবি তে আমাদেরও এটা নিয়ে কাজ করতেছে, তাই না? এটা আপডেট করার জন্য, ডেভেলপ করার জন্য। হয়তো নেক্সট সিলেবাসে আপনাদের এগুলো দেখতে পাবেন অনেক বেশি। এরপরে নলেজ ম্যানেজমেন্ট সিস্টেমের কি কি টাইপস আছে? নেটওয়ার্কস, গ্রুপওয়্যার, ক্যালেন্ডার, অ্যাড্রেস বুক, জার্নাল, ইন্ট্রানেট, এক্সট্রানেট। সিম্পলি আসেন কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট সিস্টেম। কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট is an approach to manage a company's interaction with current and potential customers. আমরা দেখেন এখন প্রতিটা কোম্পানি, ছোট বড় বিভিন্ন রকমের কোম্পানি, তারা কিন্তু এখন সিআরএম মানে চালু করছে, কল সেন্টার বা তাদের সিআরএম বিভিন্ন জেলায় উপজেলায় সব জায়গায় এরকম সেন্টার গুলো তৈরি করেছে, তাই না? কারণ কি? এতে পটেনশিয়াল কাস্টমারদের সাথে একটা ইন্টারাকশন হয় দারুণ, এবং করে বুঝতে পারে যে এখন কাস্টমারের রিঅ্যাকশনটা কি কোম্পানির উপরে, বা কোম্পানির তারা বিভিন্ন রকম ঝামেলা ফেস করে, সেগুলোর সাপোর্ট নিতে চায়। যার কারণে কিন্তু সিআরএম হচ্ছে অ্যাপ্রোচ টু ম্যানেজ এ কোম্পানিজ ইন্টারাকশন উইথ কারেন্ট এন্ড পটেনশিয়াল কাস্টমার্স। এটা একটু মাথায় রাখেন। এবং ওরা কিন্তু কাজ করে যে ডাটা দিয়ে। শুরুতে ওরা একেবারে পুরো আপনার যে কোডটা আছে, যে কোম্পানিতেই যে কোম্পানির সাপোর্ট নিতে চান না কেন, তাদের যে সিস্টেম আছে সেখানে আপনার আইডি দিয়ে বা আপনার যে কোড আছে কোডটা দিয়ে তারা পুরো হিস্টোরিটা অ্যানালাইসিস করে এবং দেখে তারপরে আপনাকে সুন্দর করে সাপোর্ট দেয়, এবং আপনিও প্লিজড হন, আপনিও তাদের এই যে সিস্টেম বেস সাপোর্ট পেয়ে আপনারাও অনেক হ্যাপি হন। যাদের কাস্টমার কেয়ার নাই বা যোগাযোগ করতে পারেন না, তাদের কোম্পানির বা দেখবেন যে প্রোডাক্ট গুলো ওইরকম আর অত বেশি সবাই নিতেও চায় না। বিশেষ করে দেখেন ইলেকট্রনিক্স বলেন, তারপরে যে মোবাইল ফোন বলেন, ল্যাপটপ বলেন, তারপরে কি আমরা যে টেলিকমিউনিকেশন যে মোবাইল সিম গুলো ইউজ করি, ই বিজনেসের, তারপরে ব্যাংক গুলো, ফাইন্যান্স প্রতিষ্ঠানগুলো, সবাইরই এখন কাস্টমার সেন্টার আছে এবং তারা এখান থেকে সবচেয়ে বেস্ট সার্ভিসটা দেওয়ার চেষ্টা করে। So it uses data analysis about customers' history with a company to improve business relationships with customers, specifically focusing on customer retention and ultimately driving sales growth. তো এই দুইটা বিষয়ের উপরে তারা জোর দেয়, যার কারণে কিন্তু কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, একটা হচ্ছে কাস্টমার রিটেনশন আর একটা সেলস গ্রোথটা বাড়ানোর জন্য। এরপরে আসেন ই বিজনেস। ই বিজনেসের তো এখন ই বিজনেস ছাড়া আর কথাই নেই, তাই না? বিশেষ করে যে করোনা আসার কারণে, করোনার পর থেকে এটা এত বেশি পপুলার হয়েছে যে ওই যে কুরিয়ার বা যারা ডেলিভারি ম্যান এদেরকেই পাওয়া কঠিন হয়ে গেছে। সবাই এখন ই বিজনেসের উপরে অনেক ফেদ চলে আসছে। শুরুর দিকে কিছু এখন বড় ভালো কোম্পানি তারা সবাই আসছে ই বিজনেসে,
তো যার কারণে এটা আরো বেশি জনপ্রিয়তা পেয়েছে সবার কাছে। E-business is any kind of business or commercial transaction that includes sharing information across the internet. Again, very simply, এই জিনিসগুলোই মনে রাখেন, তাহলে আপনারা আরেকটু গুছিয়ে যখন লিখবেন তখন দেখবেন যে পরীক্ষার হলে গিয়ে যখন লিখতেছেন তখন আরো এই রিলেটেড যে কোশ্চেন গুলো আসবে সেই কোশ্চেন গুলো যদি সংজ্ঞাটা ভালো করে বুঝেন তখন দেখবেন যে সুন্দর করে একটু লিখে ফেলতে পারতেছেন। তো এই যখনই একটু বুঝে নিজের মতো করে লিখবেন তখন দেখবেন যে মার্কসটা ভালো পেয়েছেন। এরপরে অ্যাডভান্টেজ অফ ই-বিজনেস। There are many benefits an organization can get with having an e-business solution for the business. Worldwide presence. আপনি সহজেই এখান থেকে মানে পৃথিবীর যে কোনো জায়গায় বিজনেসটা করতে পারেন, তো যার কারণে এটা একটা বড় অ্যাডভান্টেজ ই-বিজনেসের। The major advantage of engaging business online to have presence nationwide or worldwide. IBM uses the e-business term to provide service to the customer and was one of the first companies uses this term. Dell Incorporation and Amazon are the other success stories using e-business to flourish their business. এগুলো এখন তো শুধু e-business এর জন্যই অনেক প্রতিষ্ঠান হয়েছে, আর তখন এরা সব রকম বিজনেস করতো আর কি, বিজনেস শুরু করেছে এরা। Cost effective marketing and promotion. Using internet to make market products is a very nominal method which guarantees the worldwide use. Pay-per-click advertising is a effective technique which ensures the business only pay for the advertisement that actually failed. Better customer service. E-business will change the customer service image enormously. A number of customers can visit or the website at same time. Some websites have online chat feature to help the customer to find out more about the product they are interested in. Moreover, orders can be placed online by processing payments securely over the internet, and products can be shipped to the customer. In this case, customers even do not have to leave the house. এগুলো হচ্ছে ই-বিজনেসের অ্যাডভান্টেজ। আপনারা এই অ্যাডভান্টেজের এই পয়েন্টগুলো মনে রাখলে দেখবেন যে এটা ব্যাখ্যা করে লিখতে পারছেন। এরপরে even above mentioned advantage, there are some disadvantages of e-business. Some of them are listed below. কিছু কিছু যার সুবিধা আছে তার কিছু কিছু অসুবিধাও তো আছে, তাই না? সবকিছুর কিন্তু সুবিধা অসুবিধা বোধ জিনিসটাই থাকে। তো এরও কিছু অসুবিধা আছে, যেমন আগে যে জিনিসগুলো ছিল না সেই জিনিসগুলো এখন চলে আসছে। The main disadvantage, sartorial limitation. The main disadvantage of e-business is lack of growth in some sectors, that is food. Consumer prefers to look the food products physically before buying. এটা কিন্তু আগের কনসেপ্ট থেকেই লেখা। হ্যাঁ, এখন কি আর তাই আছে? এখনো কিছু কিছু আছে। দেখেন ফুড পান্ডা কিন্তু আমাদের মানে যেভাবে এখন পপুলার হয়েছে, কিন্তু বিষয় হচ্ছে কি আপনি তো ওইখানে শুধু ছবি দেখেই যারটা প্রোডাক্ট কিনবেন না, কিনবেন আপনি যেটাতে আপনার ভালো এক্সপেরিয়েন্স আছে, আপনাকে হয়তো আপনার ফ্রেন্ডস ফ্যামিলি কেউ না কেউ বলেছে যে হ্যাঁ এদের প্রোডাক্ট এদের খাবারটা ভালো, তখন আপনি সেই প্রোডাক্ট গুলোতে বা সেই খাবারটাতে যাবেন, সেই ফুডটাতে যাবেন। এখানে সেইটা হচ্ছে বড় ডিসঅ্যাডভান্টেজ, সেটা এখানে বলা হচ্ছে যে ফিজিক্যালি না দেখেই কেনা। এখন অবশ্য আমাদের আর উপায়ও নেই, এখন আমরা ফিজিক্যালি না দেখেই প্রোডাক্ট গুলো একটু এক্সপেরিয়েন্স কারো কাছ থেকে একটু শেয়ারিং এভাবেই কিন্তু এগুলো কিনতেছি বা একটু বিশ্বাস করে। Costly maintenance. Substantial resources are required to set up online business, which requires computer upgrade, personal trainings, and website upgrade. This can be disadvantage for some organization. Costly. Sorry.
কস্টলি মেইনটেনেন্স এর কথা বলা হচ্ছে। এরপরে হচ্ছে সিকিউরিটি কনসার্ন। Security concerns are also lead to privacy issue. There are many examples of contract lists and personal details are hacked or exposed due to weak e-business system security. আচ্ছা, আপনারা বুঝতে পারতেছেন তো নাকি? জি স্যার, ক্যারি অন। স্যার একটা প্রশ্ন ছিল। জি জি, শিওর। স্যার এই যে ই ভ্যালি ই বিজনেস করে, তো এখানে তারা 3 মাস টাকাটা নিয়ে ইন্টারেস্টে খাটায়, আর এখানে যে প্রোডাক্টের যে মার্কেট প্রাইস তার থেকে দেখা যায় যে তারা 3 ভাগের 1 ভাগ 2 ভাগ দামেই দিয়ে দিচ্ছে। অন্যান্য এই একই প্রোডাক্ট যারা অন্যান্য যারা বিক্রি করে তারা দিতে পারে না, দিতে পারে না। এখানে তারা মোটামুটি একটা মনোপলি বিজনেস করতেছে, অন্যান্য সেক্টর তারা কিন্তু এক্ষেত্রে এই কাস্টমার গুলো ধরতে পারতেছে না। এক্ষেত্রে আপনি নিজে এই ভ্যালি থেকে প্রোডাক্ট কিনেছেন? না স্যার, আমি কিনি না। হ্যাঁ হ্যাঁ, কিনি নাই স্যার। আচ্ছা, এদের কিছু মানে ইয়ে আছে, এরা যে ডিসকাউন্টটা দেয়, হ্যাঁ, এটা আপনাকে ওই যে ক্যাশ ডিসকাউন্ট মনে হয় করে না, আমি যতটুকু জানি। অনেকেই কিনে থাকবেন, যারা কিনেছেন ডিসকাউন্টে তারা একটু শেয়ার করলে আমাদের জন্য ভালো হতো। কিনেছেন এরকম কেউ আছেন? ওরা কি ক্যাশ ডিসকাউন্টটা একেবারে মানে আপনার একটা প্রোডাক্টের দাম 100 টাকা, সেটা কি 60 টাকায় দিয়ে দেয়, নাকি ওই ডিসকাউন্টে আবার কিনতে হয়? হ্যাঁ, তারা হচ্ছে একবার হচ্ছে ভাউচার ডিসকাউন্ট দেয়, আর একটা হচ্ছে সরাসরি পণ্যের উপরে ডিসকাউন্ট দিয়ে কমে দেয়। পণ্যের উপরে যেটা দেয় সেটা কিন্তু অন্যান্য ই বিজনেসও করে। হ্যাঁ, তারা হচ্ছে ভাউচার ডিসকাউন্টটাই বেশি দেয়, ভাউচার ডিসকাউন্টটাই বেশি দেয়। তাতে হয় কি, তাদের কিন্তু টার্নওভারটা অনেক বাড়ে। এটা একটা পলিসি হতে পারে একটা কোম্পানি। যেমন আমি একবার ওই যে আইসিএমবি থেকেই ইন্দোনেশিয়ায় গিয়েছিলাম, হ্যাঁ, তো ওরা বলে যে দুইটা কিনলে একটা ফ্রি। এখন দুইটা কিনলে একটা ফ্রি হবে, কিন্তু দুইটা কিনলে পরে ওইখানে আর একটা যে ফ্রি সেটাও আবার কিনতে হবে, মানে ওই ফ্রিটাও আপনি ওই দামটা হয়তো স্যাক্রিফাইস করবেন, কিন্তু ওটা কিনে নিয়ে তারপরে আপনাকে ওখান থেকে বের হতে হবে, তাহলে আপনি এটা ক্যাশ বেনিফিট নিয়ে বের হতে পারবেন। বুঝতে পেরেছেন বিষয়টা? জি স্যার, বুঝি নাই স্যার, আরেকবার বলেন স্যার। বুঝি নাই। দুইটা কিনলে একটা ফ্রি, হ্যাঁ, তো আপনি দুইটা মনে করেন কিনলেন 100 টাকা দিয়ে, এরপরে আর একটা ফ্রি, সেটার দাম হয়তো 25 টাকা বা 20 টাকা, সেটা আপনি মানে দুইটা কিনলে একটা ফ্রি, মানে ওই ফ্রিটা আপনি নিয়ে আসতে পারবেন না ডাইরেক্ট। ওখানে আবার কিছু আপনাকে মানে যে প্রোডাক্টটা ফ্রি ওর সাথে প্যাকেজ করা, সেই প্রোডাক্টের দাম যদি 20% আমাকে ছাড় দেয়, দুইটা কিনলে একটা ফ্রি, মানে কি 50 টাকা ছাড়, তাই না? 100 টাকার যদি আমি প্রোডাক্ট কিনি, তাই হয়তো? হ্যাঁ, 50 টাকা ছাড়। কিন্তু যে প্রোডাক্টটা ওর সাথে ওরা একটা ফ্রি দেওয়ার কথা বলতেছে, সেটা দাম আবার 80 টাকা। তো আপনাকে ওই 50 টাকা তো আপনি ফ্রি পেয়েছেন, আরো 30 টাকা দিয়ে ওইটা নিয়ে চলে আসতে হবে। বুঝতে পেরেছেন এখন? না স্যার, বুঝি নাই স্যার। আচ্ছা, আবার বলি, মনে করেন আপনি দুইটা প্রোডাক্ট কিনেছেন 100 টাকা দিয়ে, আর একটা প্রোডাক্ট ফ্রি পেয়েছেন। তিনটে কি সমজাতীয় প্রোডাক্ট স্যার? তিনটে একই প্রোডাক্ট না, আলাদা আলাদা, ওইভাবে প্যাকেজ করা। বিভিন্ন রকম সমজাতীয় প্রোডাক্টও আছে ওর সাথে ইয়ে করা, মানে প্যাকেজ করা, যে আপনি নিতে চান কিনা। তো আপনি যখন দুইটা একই প্রোডাক্ট কিনলেন, তখন তো থার্ডটা আপনি আর ওই সমজাতীয়তে যাবেন না, প্রথম কথা। দ্বিতীয় কথা, যদিও আপনি যান, তাহলেও ওইখানে আবার একটা প্রাইসিং এর ব্যাপার আছে। যদি আপনি আবার নিতে চান, তাহলে তো ওই তো দুইটা প্রোডাক্টের দাম কত, 100 টাকা, আপনি 50 টাকা ডিসকাউন্ট পেয়েছেন, আর 50 টাকা দিয়ে আপনাকে নিয়ে আসতে হবে। বুঝতে পেরেছেন? তাহলে ফ্রি হলো কেমনে স্যার? ফ্রি হলো কিভাবে হলো, আপনি মনে করেন 80 টাকার একটা প্রোডাক্ট আপনি নিবেন, আপনাকে 30 টাকা দেওয়া লাগতেছে, আর 50 টাকা তো আপনি ফ্রি পেয়েছেন ডিসকাউন্ট। ওটা তো স্যার ডিসকাউন্ট হচ্ছে স্যার, ফ্রি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই হচ্ছে দুইটা কিনলে একটা। তো এই ইভেলের ব্যাপারটা হচ্ছে কি অনেকটা এরকম, আপনাকে একেবারে বান্ডেল বুঝাই দিবে না,
যে একেবারে এটা আপনি ফ্রি নিয়ে চলে যান এটার সাথে, যেমন আপনি হারপিকের সাথে একটা মগ ফ্রি, এটা তো একেবারে দিয়েই দেয় আপনাকে, এটা আর কিনতে হয় না, এটা পারচেজ করার কোনো ব্যাপার থাকে না, তাই না? আমরা এই ফ্রিতে ইউজ টু, কিন্তু এখানে আবার এই টেকনিক্যাল কিছু ইস্যু আছে। হ্যাঁ, ওরা এইভাবে এই ফ্রিটা করে, ওরা ওই ভাউচারটা দেয় যাতে আমরা আবার ওদের কাছ থেকে কিছু আবার কিনি। কিনতে পারি। হ্যাঁ, ওদের ভলিউমটা বাড়ে, এতে কিন্তু আপনারই লাভ হচ্ছে, আলটিমেটলি কাস্টমারই বেনিফিটেড হয়, কিন্তু আপনাকে আরো কিনতে হবে। এখন ইভ্যালিউ এটা করে। আমি আপনাকে কেন বললাম যে আপনি কিনেছেন, এটার কারণ হচ্ছে আমি মাঝে আমার এক কাস্টমার আসছিল, সে তার ইলেকট্রনিক্স এর বিজনেস আছে। হ্যাঁ, তো সে ওই ইভ্যালি থেকে প্রোডাক্ট কিনে তার এই শোরুমটা চালায়। মানে আমি যেটা আগে কখনো ভাবিনি, ওনার কাছ থেকে একটা মহিলা, হ্যাঁ, একটা মানে একটা আমার ওমেন কাস্টমার আর কি, তো তার মাথায় এটা এটা কেমনে কিভাবে আসলো, আমি তার কাছ থেকে এটা একটা ইন্টারভিউ মতোই নিলাম যে আপনি এটা কেমনে ভাবলেন যে এখান থেকে ও আজানের টাইম হয়ে গিয়েছে না? আচ্ছা ঠিক আছে, আমরা এখান থেকে আবার শুরু করব, ঠিক আছে? ঠিক আছে আমরা যে 15 মিনিটসে আমরা 35-37 দিকে আসবো, 15 মিনিটস এর একটা ব্রেক। ওকে, হ্যালো, শুনতে পাচ্ছেন না? হয় কি, এই করোনার ভিতরে লকডাউন, বাসায় বসে আর পড়াই হয় না, তাই না? পড়াশোনা বাদে আর সবাই স্যার আসলে হার্ড কপি পড়ে অভ্যাস, তো সফট কপি পড়তে একটু অসুবিধা হয়। না, এগুলো হার্ড কপি করেননি না? এখন তো সুযোগ পাচ্ছেন না, তাই না? এখন তো করোনার ভিতরে বাইরে যাওয়ার সুযোগ হচ্ছে না, কিন্তু এগুলো হার্ড কপি করে নেবেন। হ্যাঁ, আর সফট কপি এখন আপনাকে ইউজ টু হতে হবে, বুঝছেন? সফট কপি ইউজ টু হতে হবে। জি,
স্যার এই আজকে যেগুলো মানে বললেন যে কিছু দিবেন, এগুলো কি আজকে দিবেন নাকি স্যার? যেটা বললেন যে অ্যাড করবেন নাকি, ওই যে তখন হ্যাঁ যে হ্যাঁ জিজ্ঞাসা হ্যাঁ, না আজকে না দিলে আগামী ক্লাসের আগে দিয়ে দেবো। আমি এই যে যেগুলো বাকি ছিল সেগুলো একটু মানে কাট কপি পেস্ট করে আনতে হবে তো, আর শীটটা রেডি করতে হবে, রেডি করে আমি আপনাদেরকে আচ্ছা দিয়ে আচ্ছা, দেবো। মানে যেটা স্যার যে E1 টোটালটার মধ্যে যেটা নাই সেগুলো দিয়ে দিবেন আপনি, মানে লেকচার শিট গুলো, তাই তো স্যার? হ্যাঁ 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 হ্যাঁ, স্যার আপনি তাহলে মেল করে দিয়ে দেন অথবা গ্রুপে কাউকে দিয়ে দেন, আমি আমরা আমি সাদ্দামকেই দিয়ে দেবো, ওরা আপনাদেরকে প্রতিদিন ক্লাসের আগে আগে দিয়ে দেবে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার শুধু লেকচার শিটটা পড়লেই হবে নাকি স্যার সাথে বইটাও পড়তে হবে? বইটাতে আসলে আর একটু ডেপথ আছে। হ্যাঁ, বইটা একটু পড়বেন, বইটা পড়লে আপনাদের জন্য আরো ভালো হবে। ওই বইটা পড়বেন, আর নতুন নতুন যে জিনিসগুলো সামনে আসবে এই রিলেটেড আপনাদের যে সিলেবাসটা, এন্টারপ্রাইজ অপারেশনের জন্য যে সিলেবাসটা, এই সিলেবাসটা আসলে আপনাদের মানে রেগুলার অ্যাক্টিভিটিজ এর ভিতরেই অনেক কিছু ইনক্লুড আছে। মানে প্রতিদিন আপনারা যেগুলো করেন দেখবেন যে সেখান থেকে অনেক কিছু কভার করে যায়। তো একটু জাস্ট খেয়াল করবেন যে আপনি যখন একটু পেপার পড়তেছেন বা অন্য কোথাও, সেখানে দেখবেন যে একটু যদি এরকম কিছু পান তখন দেখবেন সেটা আপনি অ্যাড করে নেবেন। জি, তাহলে দেখবেন যে এই সাবজেক্টটা আসলে তেমন, আমি প্রথম দিনই বলেছিলাম, তেমন কঠিন কিছুই না। আপনি জাস্ট এই ক্লাসগুলো করলেন আর একটু সিলেবাসের ধারণা থাকলে, আর আপনাদের যে আউট নলেজ আছে তাতেই এই সাবজেক্টটা যদি পরীক্ষার সময় একটু কনসেন্ট্রেশন দিয়ে লিখে আসতে পারেন তাহলে দেখবেন যে কোয়ালিফাই করে গেছেন খুব ইজিলি। এটাতে ভালো রেজাল্ট করে। এরপরে আপনাদের যেটা আসছে এখানে, অ্যাডভান্টেজ অফ ওয়েব টুলস কি কি অ্যাভেলেবল এট এনি টাইম এনি প্লেস। ওয়েব টুলে স্যার আমি তো একটু আগে ছিলাম না স্যার, ওয়েব 2টা কি একটু বলবেন স্যার শর্ট করে? ওয়েব টুলস এর কয়েকটা উদাহরণ দিয়েছিলাম। হ্যাঁ, আর একেবারে কি এক কথায় আমি নিজেও আপনাকে বোঝাইতে পারবো না, বুঝেছেন? এই যে ওয়েব টুলস এর উদাহরণ আমরা সবসময় এগুলো ইউজ করি। হ্যাঁ, তো সেগুলো হলো সোশ্যাল ওয়েব, ওয়েব 2 and social web refers to websites that emphasize স্যার বুঝতে পারছি স্যার, user-generated গুগল content. ম্যাপ বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি। না শুধু বুঝলে হবে না, আপনার এই যে প্রথম যে প্যারাটা আছে এই কথাগুলো একটু বুঝতে হবে এবং এইটাই সুন্দর করে একটু লিখতে হবে। বুঝতে পেরেছেন? আপনি তো আর ওয়েব টুলস যদি পড়ে তো আপনি সাথে সাথে গুগল ম্যাপ লিখে দিলেন, বিষয়টা তো এরকম না। মানে স্যার ওয়েব টুল মানে আমাদেরকে এক্সাম্পল একটা গুগল ম্যাপস বা ইউটিউব, তাই না? তারপরে গুগল ড্রাইভ, গুগল ডক্স, এইগুলো কিন্তু আপনাকে তো একটু সুন্দর করে লিখতে হবে যে ওয়েব 2 and social web refers to websites that emphasize user generated content. হ্যাঁ, easy of use, participatory culture and interoperability for end users. ঠিক আছে? স্যার আমাদের নিত্যনৈমিত্তিক চলতে গেলে যেগুলো প্রতিনিয়ত লাগে সেগুলো হচ্ছে ওয়েব টুলস। নামটা স্যার একেবারে নতুন লাগলো স্যার, ওয়েব না এই শব্দটা একটু নতুন, কিন্তু এই জিনিসগুলো তো আপনাদের সব পরিচিত হওয়ার কথা, তাই না? ওয়েব টুলস এর ভিতরে যেগুলো ইনক্লুড আছে সেগুলো তো সবই পরিচিত, কিন্তু নামটাই অপরিচিত স্যার। নামটা পরিচিত। এই যে এটাই হচ্ছে আপনি, সেটাই আমি বলতেছিলাম যে আপনি যাই ইয়ে করেন পরীক্ষার সময় দেখবেন যে আপনারা জাস্ট একটু কনসার্ন থাকেন যে যে জিনিসগুলো আপনি পেপারে পড়তেছেন, যেগুলো দেখতেছেন, ওইগুলো থেকেই হয়তো কিছু একটা আসবে যেটা ল্যাঙ্গুয়েজটা আপনার ঠিক জানা নেই। বুঝতে পেরেছেন? এই মিসিংটা যেন না হয়, কারণ আপনি আসলেই বললাম না যে নিত্য চলার পথে আমরা যা ইউজ করি, যা নিয়ে ভাবি, যা করতে হয় আপনাকে দিলেও আপনি করতে পারবেন, সেই জিনিসগুলোই হচ্ছে এন্টারপ্রাইজ অপারেশনে আসছে। যে গ্লোবাল বিজনেস এনভায়রনমেন্ট, এটা আপনি গ্লোবালি চিন্তা করে দেখেন যে এনভায়রনমেন্টটা কি, সেইভাবেই কোশ্চেন গুলো হবে। ইনফরমেশন সিস্টেমও লাইক দ্যাট। এরপরে আছে অপারেশন ম্যানেজমেন্ট, মার্কেটিং, তারপরে কি আছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। ওইখানেও দেখবেন যে সবকিছুই আপনি প্রতিনিয়ত চলার পথে যে জিনিসগুলো আছে, আপনার সাথে হয়তো হয়নি, আপনার ফ্রেন্ডের সাথে হয়েছে, আপনার ভাইয়ের সাথে হয়েছে, আপনার ফ্যামিলি মেম্বার ওনাদের সাথে হয়েছে, সেই জিনিসগুলো আপনি জানেন, কিন্তু একটু গুছিয়ে সুন্দর করে লিখতে হবে। আর সিলেবাসটা তো আমি কভার করেই দিচ্ছি, সিলেবাসটা কিন্তু এখানে সব কভার হয়ে যাবে।
এখন আমরা যেটা বলতেছিলাম যে এটার অ্যাডভান্টেজ গুলো আসছে যে এনি টাইম এনি প্লেস সব জায়গায় পাওয়া যায়, ভ্যারাইটি অফ মিডিয়া, ইজি অফ ইউজ, লার্নার্স ক্যান অ্যাক্টিভলি বি ইনভলভড ইন নলেজ বিল্ডিং, তারপরে ক্যান ক্রিয়েট ডাইনামিক লার্নিং কমিউনিটিস। দেখেন সব এই যে লার্নার্স ক্যান অ্যাক্টিভলি বি ইনভলভ ইন নলেজ বিল্ডিং, এইখান থেকে আমি একটু বলি, সেটা হচ্ছে যে আপনাদের জন্য এখন কত সহজ হয়েছে। এই যে গুগলে আপনি কি মানে নাই এরকম তো কিছু নাই, আপনি যা লিখবেন তারই ব্যাখ্যা সহ, তার থিসিস পেপার টেপার সহ সবকিছু চলে আসবে আপনার কাছে। তো এত সুন্দর, আপনি ওই যে একটা আপু বললেন যে আপনি সফট কপিতে ওইভাবে পড়ে মানে ইয়ে করতে পারতেছেন না, কিন্তু আসলে তো আপনি সফট কপি এখন আপনার জ্ঞানের সমুদ্র ওইখানে এখন, তাই না? আপনি কয়টা বই ঘুরবেন বা লাইব্রেরি ওয়ার্ক কয়বার করবেন, কিন্তু আপনি গুগল আপনার হাতেই আছে, আপনি যে কোনো জায়গায় যে কোনো সময় বসে ওইখান থেকে কিন্তু দেখে নিতে পারতেছেন। সুতরাং এই সফট কপি পড়ার এইটার ব্যাপারে ইউজ টু হতে হবে, এখানে কোনো মানে অন্য কোনো অপশন স্যার এমনিতে তো সফট কপি দেখা যায় ওই যে ফেসবুক বলেন আর গুগল ওখানে বলেন পড়তেছেন বড় বড় সবখানে, হ্যাঁ পড়তেই হচ্ছে, হ্যাঁ। কিন্তু যখন হচ্ছে একাডেমিক পড়াশোনার ক্ষেত্রে তখন সফট কপিটা পড়তে মনে হয় যে একটু শীট পড়তাম, একটু আন্ডারলাইন করতাম, এইভাবে মানে পড়ে পড়ে অভ্যস্ত তো এই জন্য। ইয়েতেও কিন্তু আন্ডারলাইন করা যায় আপনি সফট কপিতেও, ওই যে অ্যাডোব রিডারে আপনি সুন্দর করে ওইখানেও করতে পারবেন। এখন বিষয় হচ্ছে যে আপনি কিভাবে ইউজ করতেছেন এটা, আর হচ্ছে আপনাকে অভ্যাসটা করে ফেলতে হবে। আমরা তো কেউই অভ্যাস ছিলাম না, এই যে অনলাইনে ক্লাস নিচ্ছে এটাতে কি আমরা ইউজ টু ছিলাম কখনো? ছিলাম না তো, কিন্তু এখন যেটা হয়েছে, এখন এটাই হচ্ছে একমাত্র মাধ্যম হয়ে গেছে, তাই না? এখন আর ফিজিক্যাল ক্লাসের কথা ভাবাই যায় না। আর আপনারাও দেখবেন যে এটাতে আপনারা বেশি ইয়ে পাচ্ছেন, আপনারা এরপরে বলবেন যে না ফিজিক্যালি আর ক্লাসে যাব না, এটা ফিজিক্যালও হোক অনলাইনে হোক, যদি কারো ইচ্ছা হয় সে গিয়ে বসলো, যদি ইচ্ছা না হয় তাহলে আমি বাসায় বসে বসে দেখলাম ক্লাসটা। তো এইখানে আস্তে আস্তে চেঞ্জ করে ফেলতে হবে। হ্যাঁ, এখনই মানে আজকে বলছি কালকেই যে করতে হবে বিষয়টা তা না, আস্তে আস্তে করে ফেলেন। আর সাবজেক্টের মানে পড়াশোনার জন্য যে লেসন যেগুলো থাকে এগুলো আসলে একটু মজার হয় না, তো অত পড়তে ইচ্ছা করে না, কিন্তু আপনি যখন কাজে লাগাবেন তখন এটার ভিতরে মজা পাবেন যে হ্যাঁ এই জিনিসটাই তো, যখন মেলাবেন কাজের সাথে পড়ার বা শেখার, তখন দেখবেন যে সেটাতে আপনি মজা পাচ্ছেন। তো সেইটাই খুঁজে বের করতে হবে আস্তে আস্তে। আজকেই বলছি মানে কালকেই যে করতে হবে এরকম না বিষয়টা। তারপর কি ইউজার ফ্রেন্ডলি updates in the wiki are immediate and it offers more sources for researchers. It provides real-time discussion. আর পরে কি আছে disadvantage of web 2, এখানে web 2 technology needs the internet connection in order to perform task, এই একটা disadvantage আছে, তাই না? ইন্টারনেটটা তো এখন আসলে ডিসঅ্যাডভান্টেজ বলা যায় না, কারণ এটা নিত্য ব্যবহারের জন্যও বাসায় এটা এখন ওয়াইফাই বা ইয়ে বা ওই কি বলে ওর নাম কি, আপনারা কি নেন 500 টাকা করে দিতে মাসে মাসে? ব্রডব্যান্ড ল্যান্ডলাইন, ব্রডব্যান্ড ডাটা প্যাকেজ তো কিনতে হয়, ব্রডব্যান্ড তো মান্থলি, এটা তো বাবা দেয়, তাই না? চারটা নিজের দেয়া লাগে স্যার। তাই না? না, বিষয় হচ্ছে যে এই ইন্টারনেটটাই একমাত্র এর বড় ডিসঅ্যাডভান্টেজ, ইন্টারনেট লাগে, ইন্টারনেট ছাড়া এটা ওয়ার্ক করে না। The possibility of companies obtaining low quality of information, the rise of having the site breakdown, এইসব টুকটাক সমস্যাগুলো আছে, তাই ছাড়া বেশিরভাগই সুবিধাই আছে, কারণ এগুলো আমরা ইউজ করে এখন ওই যে মানে জ্ঞান অর্জন করা থেকে শুরু করে সবকিছুতে আমরা ইউজ করতে পারতেছি। স্যার 3 নম্বর পয়েন্টটা বুঝতে পারিনি। যদি রিস্ক অফ হ্যাভিং দ্য সাইট ব্রেকডাউন হতে পারে না, ওই যে মাঝে মাঝে ইয়ে হয়ে যায় ওয়েবসাইট ইন্টারনেট কানেকশন যখন ইয়ে হয়, বুঝতে পারছি। এই সিম্পল জিনিস। হ্যাঁ, আর এই হচ্ছে আপনার মেইনলি ওয়েব টুলস এর
ডিসঅ্যাডভান্টেজ, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, এই জিনিসগুলো আপনাদের এই তিনটা জিনিস আসেনি, ডাটা, ইনফরমেশন, সিস্টেমস, তাই না? এই সংগঠনগুলো আর অন্যান্য আরো কিছু স্লাইডে নতুন নতুন আছে, সেগুলো আমি অ্যাড করে তারপরে আপনাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের পরে ক্লাস আছে তো? স্যার একটা এক্সাম্পল দিচ্ছিলেন স্যার, ওইটা একটু বলবেন স্যার। এই যে ইভ্যালি নিয়ে একটা কথা বলতেছিলেন, ওইটা কমপ্লিট হয়নি। আচ্ছা, ইভ্যালিতে আমার এক মানে ইয়ে আর কি, আমার এক কাস্টমার ব্যাংকের, ও একটা শোরুমই চালায়, ইভ্যালি থেকে কিনে। ইভ্যালিতে বড় বড় ডিসকাউন্ট দেয়, হ্যাঁ, ওর জন্য এটা ভালো বিজনেস, মানে প্রফিটেবল হয়েছে। কারণ ওরা যদি ভাউচার অফারও করে তা ওর তো সমস্যা নেই, ও তো শোরুমে ওইগুলো নিয়ে সাজায় রাখে, বুঝতে পেরেছেন? এখন ও যদি 30%, 20% ডিসকাউন্টে কিনে এবং ওইটা যদি 5% বা 10% বা তারও কমে বা রিয়েল যা মার্কেট প্রাইস সেই প্রাইসে যদি বিক্রি করতে পারে, তাহলে তো ওর জন্য অনেক প্রফিটেবল হয়, বুঝতে পেরেছেন বিষয়টা? এবং ওরা মাঝে মাঝে ক্যাশ বেনিফিটও দেয়। এখন কিছু কিছু মাঝে মাঝে ওদের ধামাকা অফার থাকে, মোটরসাইকেল টাইকেল যেগুলো 1,40,000 টাকা দাম, সেগুলো 90,000 টাকায় দেয়, 1,10,000 টাকায় দেয়, 1 লাখ টাকায় দেয়, বুঝতে পেরেছেন? এই জিনিসগুলো সে কিনে একটা নিজেই একটা শোরুম করছে, তো এটা দারুণ একটা ব্যাপার না? এটা স্যার নতুন লাগলো স্যার জিনিসটা। হ্যাঁ, সে ওইখান থেকেই সে কিনে এসে বিক্রি করে, এবং সে তখন যখন বিক্রি করে তখন আর ডিসকাউন্ট দেয় না বা অল্প কম বেশি দেয়, তাতে ওর একটা ভালো প্রফিট থাকে। তো আমি আমার কাছে সবচেয়ে বড় থ্রেট মনে হয়েছে যে অনলাইন বিজনেসে এরা তো যা বলে আর একরকম করে, তো ওর দেখা যাচ্ছে প্রোডাক্ট গুলো ঠিক মতো পায় কিনা। তো ওর কাছে কোনো কমপ্লেন নেই এখন পর্যন্ত, বলছে যে না, আমার যা বলছে ওরা টু দা পয়েন্টে আমি এখন পর্যন্ত পেয়েছি, বুঝতে পেরেছেন? একটা বিজনেস এস্টাবলিশ করে ফেলছে সে ইভ্যালি থেকে। মানে অপরচুনিটিটা কিভাবে ইয়ে করে আপনি, সে কিন্তু ভেরি ইয়াং, হ্যাঁ, আমার চেয়ে কি 15-20 বছরের ছোট হবে, 15 বছরের ছোট তো হবেই। সে তার মাথায় এটা আসছে এবং সে এটা করছে, দারুণ ব্যাপার না? তো আপনাদের দারুণ ইন্টারেস্টিং, এবং এটা আপনি দেখেন, আপনি যেটা ভাবতেও পারেন আপনাদের, হ্যাঁ, সবার কাছে এটা নতুন লাগছে না? আমার নিজের কাছে আমি অবাক হয়ে তার শুধু ইন্টারভিউই নিছি অনেকদিন ধরে। মানে সে আমার ব্যাংকে যতবার আসছে আমি ততবারই তার এই ঘটনাগুলোই শুনি যে কিভাবে করেন। সে আমার কয়েকটা ভাউচার টাউচারও দেখালো, কয়েকটি ক্যাশ ব্যাক পেয়েছে, চেকে দেয় একেবারে। তবে ওইখানে আবার চেক যেগুলো দেয় সেগুলো একটু ইয়ে করে দেয়, ওরা কন্ডিশনাল দেয়, হয়তো এখন থেকে 2 মাস পরের একটা চেক দেয়, 2 মাস পরে ডেট থাকে, ওই 2 মাস পরে ওটা ক্যাশ করতে পারবে সে, কিন্তু সে ওটা ডিসকাউন্ট পেয়েছে, বুঝতে পেরেছেন? এটা দারুণ লাগছে, এটা এই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। ওকে, আসসালামু আলাইকুম।